শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। চন্দ্রকোনার মোড়ে যখন বাসটা এসে দাঁড়ালো, তখন চারিপাশ ধুলোয় একেবারে ধূসর হয়ে উঠেছে। বাসের ইঞ্জিন বন্ধ হতেই একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। অম্বরীশ কাঁধের ভারী ব্যাগটা সামলে নিচে নামলো। একটা লম্বা জার্নি হয়েছে, তার ছাপ অবশ্য অম্বরীশের চোখে মুখে বেশ পরিষ্কার। কিন্তু বাতাসের সোঁদা গন্ধে ওর মনটা যেন চনমন করে উঠল। তাই বাস থেকে নেমেই একটা লম্বা শ্বাস নিল। আহ, কত দিন পর আবার মামার বাড়ি। সেই ছোটবেলায় আসতাম। ভাবা যায়, গ্রামটা কিন্তু একই রকম রয়ে গেছে, একটুও বদলায়নি। সামান্য একটু দূরে একটা রিকশোর পাশে দাঁড়িয়ে থাকতে দেখল ওর দাদু বিমলেন্দু বাবুকে। উনি বরাবরের মতো আজও পরেছেন ধবধবে সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি। কাঁধে নিয়মমাফিক একটা গামছা ফেলা আছে। দাদু এগিয়ে এলো হাসি মুখে। আয় আয় ভাই অম্বরীশ, আয়। এই কত বছর পর যে তোকে দেখলাম, তুই তো একদম বদলে গিয়েছিস রে। সেই হাফ প্যান্ট পরা ছোট্ট ছেলেটা এখন তো রীতিমতো সাহেব একেবারে। অম্বরীশ চটপট দাদুর পায়ে হাত দিয়ে প্রণামটা সেরে নিল। দাদু, তুমি চলে এসেছো? তুমি কিন্তু একদম এক রকম আছো, একটুও বদলাওনি। আর আমি কি আর সেই হাফ প্যান্ট পরা ছোট্ট ছেলেটা থাকবো? এখন ব্যাঙ্গালোরে থাকি, একা একা চাকরি করি ওখানে। তবে যাই বলো, এই গ্রামে এসে মনে হচ্ছে প্রাণ খুলে অক্সিজেন নিয়ে যাব, বুঝলে? দাদু তো নাতিকে একটিবারের জন্য দেখতে পেয়ে আনন্দে একেবারে আত্মহারা। কাঁধে হাত দিয়ে নিয়ে চলল রিকশোর দিকে। তারপর রিকশোয় উঠতে উঠতে বিমলেন্দুবাবু বললেন, তা যা বলেছিস, তা যা বলেছিস। আমাদের এই গ্রাম আজও সেই পুরনো দিনের মতোই আছে। তোদের মতো অত বড় শহরে আমরা থাকি না ঠিকই, কিন্তু আমাদের এখানে থাকার একটা আলাদা শান্তি আছে, জানিস। আর তুই এখানে কটা দিন ছুটি কাটাতে এসেছিস যখন, তখন তুই নিজেও সেই শান্তিটা অনুভব করতে পারবি। চল চল, দিম্মা তোর জন্য নাড়ু বানিয়ে রেখেছে, লাল লাল গুড়ের নাড়ু। তোর তো সেই ছোট্টবেলা থেকে বড্ড প্রিয়। আহা দাদু, কি বলছো? জিভে একেবারে জল চলে আসছে, লোভ সামলাতে পারছি না। চলো চলো, বাড়ি চলো। রিকশো চলতে শুরু করলো লাল মাটির রাস্তা দিয়ে। দুপাশে ঘন ঝোপঝাড় আর মাঝে মাঝে তাল গাছ। বিমলেন্দুবাবু অম্বরীশের হাতটা নিজের হাতের উপর শক্ত করে ধরে রাখলেন, ঠিক ছোট্টবেলার মতো। বিমলেন্দুবাবুর কাছে অবশ্য অম্বরীশ এখনো সেই ছোট্ট নাতিটা। ও যে এত বড় হয়ে গেছে, ব্যাঙ্গালোরে একা একা থাকে, সেসবে বিমলেন্দুবাবুর কিচ্ছু যায় আসে না। তবে এই দাদুর ছোঁয়ায় একটা অন্যরকম ভরসা আছে। তা আজ এতগুলো বছর পর অম্বরীশ বেশ ভালোভাবেই অনুভব করতে পারছে। জানিস অম্বরীশ, এ বয়স তো বাড়ছে। আজকাল মনে হয় মাঝে মাঝে এই ভিটে মাটি আগলে রাখার লোক আর কেউ রইল না। তুই আসবি শুনে, তো দিদার তো কাল রাত থেকে ঘুমানোরই নাম নাই। তুই মাঝে মাঝে আসিস ভাই, আমাদের মতো বুড়ো মানুষগুলোর
এতেই খুব আনন্দ হয় জানিস। তুই এলে বাড়িটা আবার প্রাণ ফিরে পায়। কথাগুলো বড্ড বুকে গিয়ে লাগলো অম্বরীশের। সত্যিই তো, মাঝে মাঝে নিজেকে বড্ড স্বার্থপর মনে হয়। কাজ, কেরিয়ার, উন্নতি, পয়সা রোজগার, এই সমস্ত কিছুর পিছনে ছুটতে ছুটতে ছোটবেলার ভালোবাসাগুলো, ছোটবেলার ভালো লাগাগুলো, প্রিয় মানুষগুলোর সঙ্গে দিনের পর দিন দেখাটুকুই হয় না। অথচ ওদের মধ্যে কি অসম্ভব আন্তরিকতা লুকিয়ে থাকে। একবার সামনে পেলে যেন উজাড় করে দিতে চায় সবটুকু। নিজে ইমোশনাল হয়ে পড়লো ঠিকই, কিন্তু না, দাদুর সামনে ইমোশন দেখালে চলবে না। তাই চটপট নিজেকে সামলে নিয়ে বলল, এই যে বুড়ো, কে বলেছে তোমার বয়স হয়েছে? তুমি এখনো ইয়াং আছো। চুলে কলপ করে যদি বিয়ের পিঁড়িতে বসানো হয় না, একেবারে কেটে যাবে। দাদু যেন এক গাল হাসলো, সঙ্গে খানিক লজ্জাও পেল। আর ততক্ষণে কথায় কথায় রিকশো এসে থামলো ওদের মামার বাড়ির বড় লোহার গেটটার সামনে। অম্বরীশ দেখল ওর মামা আর দিদা দুজনেই অধৈর্য চোখে উঠোনে দাঁড়িয়ে। সেই চেনা উঠোনটা, যেটা প্রায় 10-15 বছর আগে দেখে গিয়েছিল অম্বরীশ, সেটা যেন এখনো ঠিক তেমনই আছে। উঠোনের এক কোণে তুলসীতলা, আর তুলসীতলার সামনে শান বাঁধানো জায়গাটাতে সুন্দর করে দেওয়া আলপনা। দিদা এগিয়ে এসে অম্বরীশের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আর চটপট দিদাকে প্রণামটাও সেরে ফেলল অম্বরীশ। ও দিদা, তুমি কেমন আছো? দাঁড়াও দাঁড়াও, পা দুটো দেখি আগে। বেঁচে থাক ভাই, বেঁচে থাক, দীর্ঘজীবী হ। দেখ তো কেমন শুকিয়ে গেছিস। হ্যাঁ, ওখানে ওই সব বড় বড় শহরে নিশ্চয় তুই ভালো করে খাওয়া দাওয়া করিস না, না? হ্যাঁ, সারাদিন ওই কি যেন বলে কম্পিউটার নাকি, সেই সব মেশিনের সামনে বসে থাকিস। শরীর বলে তো কিছুই নেই তোর। দেখ না ভাই, কটা দিন আমাদের এইখানে গ্রামের বাড়িতে কাটিয়ে যা, দেখবি আবার আবার শরীর স্বাস্থ্য তোর ভালো হয়ে যাবে। দেখিস ভাই, ঠিক ভালো হয়ে যাবে। সত্যি, এই মানুষগুলোর প্রাণ খোলা মুখের হাসি আর আন্তরিকতা দেখলে যেন হৃদয় জুড়িয়ে যায়। ততক্ষণে অম্বরীশের মামা বেশ তৎপরতার সঙ্গে অম্বরীশের কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নিয়েছেন। এসো এসো অম্বরীশ বাবু, ঘরের ভেতরে চলো। ব্যাঙ্গালোরে কেমন কাটছে তোমার চাকরি? খুব চাপ নাকি আজকাল? শুনলাম তোমরা নাকি বাড়ি বসেই কাজ করছো আজকাল। কি দিনকাল এলো বলো। হ্যাঁ, ওই আর কি, এখন ওই সব হয়েছে। ওটাকে না ওই ওয়ার্ক ফ্রম হোম বলে। তা হ্যাঁ রে, দিদি কেমন আছে? এবার তো তাকেও নিয়ে আসলে পারতি। ধুর, তোমার দিদির কথা তো আর বলোই না। মাকে বললাম যে কটা দিন কাটিয়ে আসি চলো, বলল না, বাড়ির কাজকর্ম, বাবার সমস্ত ব্যবসার কাজকর্ম এসব ছেড়ে নাকি মা কোনোভাবেই যেতে পারবে না। আমার আর কি, আমি এই কটা দিন ছুটি কাটানোর লোভ সামলাতে পারলাম না। আর তাছাড়া গ্রামে তো কত সুন্দর সুন্দর জায়গা, ভাবলাম যাই, একটু শখের ফটোগ্রাফিও হয়ে যাবে। ক্যামেরা এনেছি। ওসব এখন থাক, আগে হাত মুখ ধুয়ে আয় দেখি। আমি গরম গরম নিম বেগুন আর সোনা মুগের ডাল করেছি, তোর তো খুব প্রিয়, বল, সঙ্গে এঁচোড় চিংড়ি। হ্যাঁ, আগে পেট ভরে খেয়ে নে, তারপর যত খুশি ছবি তুলিস। এই যে বুড়ি, তোমার কিন্তু সলিড সলিড বেশ কিছু ছবি তুলে দেবো, এই বলে রাখলাম। চলো দেখি কি কি রান্না করেছো, চলো যাই। দেখেছো মা, তোমার নাতিটা বড় হয়েছে ঠিকই, কিন্তু দুষ্টুমিটা এখনো শেষ হয়নি। যা যা, আর কথা বলতে হবে না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। কত দূর থেকে এলি, একটু রেস্ট করতো। অম্বরীশ আর কথা বাড়ালো না। মামার বাড়ির সেই পুরনো আমেজ, চুনকাম করা দেওয়াল,
বড় বড় কাঠের খড়খড়ি দেওয়া জানলা, সব মিলিয়ে অম্বরীশ যেন সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে যাচ্ছে। ওর মামা ওর চাকরি নিয়ে কৌতূহলী, আর দিদা আর দাদুর চিন্তা শুধুই শরীর স্বাস্থ্য নিয়ে। এত গভীর একটা আন্তরিকতা যেন ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। গ্রামের বাড়িতে ডাইনিং টেবিল বলে অবশ্য কিছুই নেই। মাটির দাওয়ায় পিঁড়ি পেতে অম্বরীশকে বসতে বলা হলো। কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস একের পর এক সাজিয়ে দিল দিদা। তারপর পরিবেশন করলো এক একটা লোভনীয় পদ। গরম ভাতের উপর ঘিয়ের গন্ধটা নাকে আসতেই খিদেটা যেন দ্বিগুণ বেড়ে গেল। আহ, বাড়ির তৈরি ঘি, তাই না দিদা? দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, কি কি দেবে দাও। এই নে, এটা কাতলা মাছের জাল করেছি। তোর মামা আজ সকালে পুকুর থেকে টাটকা ধরে এনেছে, বুঝলি? আর এই এই চিংড়িটা, এটা এটা একটু খেয়ে দেখ তো বাবু। হ্যাঁ, নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে তো? এই নে, এই নে, খেয়ে নে বাবা। কতদিন বাদে অম্বরীশ দিদার হাতের রান্না করা খাবার খাবে। ওর যেন তর সইছে না। চটপট এক গাল ভাত মুখে দিয়েই বলল, দিদা, ব্যাঙ্গালোরে যা সব খাই সেগুলো তোকে খাবার বলা যায় না। এই স্বাদ, আহা, কোথায় পাবো বলো তো? তোমার হাতের রান্নার কাছে সব 5 স্টার হোটেলও না একেবারে হার মেরে যাবে। খেয়ে নাও ভাগ্নে, খেয়ে নাও। গ্রামে এসেছো, কদিন শরীরের একটু যত্নআত্তি নাও। খেয়ে উঠে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিও, তারপর না হয় গ্রাম ঘুরতে বেরোবে। এই গ্রামের বিকেলবেলা ওই বড় পুকুরের ধার থেকে সূর্য ডোবার দৃশ্যটা কিন্তু দেখার মতো। ও তাই নাকি মামা? বাহ, তাহলে তো একটু ঘুমিয়ে উঠে চটপট চলে যাব, কয়েকটা ছবি তুলে নেব। অম্বরীশ বেশ তৃপ্তি করে খেলো। শেষ পাতে আমের চাটনি আর মিষ্টি দই, বাকি রইল না কিছুই। খাবার পর দিদার পানের বাটা থেকে নিয়ে নিল একটা পান। তারপর একটা বড় ঘরে শুয়ে পড়ল। এখানে গাছপালা বেশি থাকার কারণে গ্রীষ্মের দুপুরেও যেন একটা ঠান্ডা হাওয়া বেশ শিরশিরানি ধরিয়ে দেয়। শহরের কোলাহল নেই, আছে শুধু একটা গভীর প্রশান্তি। তখন বিকেল প্রায় 5টা। অম্বরীশ ওর ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ল। ব্যাটারি চেক করে মেমোরি কার্ডটা সেট করে ধীর পায়ে এগোতে থাকলো বড় পুকুরের ধারে। গ্রামটা ঠিক যেমনও কল্পনা করেছিল তার চেয়েও অনেক বেশি সুন্দর। পুকুর ঘাটে তখন মহিলারা জামা কাপড় কেচে জল নিয়ে বাড়ি ফিরছেন। গরুর পাল ফিরছে নিজেদের গোয়ালে। অম্বরীশ মনে মনে বলল, আহা, কি অসাধারণ! এইরকম আলো ছায়া, সত্যি কোথাও একটু বাড়াবাড়ি কৃত্রিমতা নেই। এই এই দূরের দিকে ওই বাঁশবাগানের ওপর দিয়ে সূর্যটা ডুবছে পুরো কমলা হয়ে, ঠিক যেন একটা কমলা লেবু। একটা ছবি এখান থেকে ফাটাফাটি। আহা, ফেসবুকে দেব, #নেচার। ও হাঁটতে হাঁটতে গ্রামের আরো একটু ভিতরে ঢুকলো। মাটির বাড়িগুলোর দেওয়ালগুলোয় সুন্দর সুন্দর সব নকশা কাটা। ছোট ছোট বাচ্চারা ওই ধুলো বালি গায়ে মেখেই খেলা করে চলেছে। অম্বরীশ একটার পর একটা ক্যান্ডিড ছবি ক্লিক করতে থাকলো। গ্রামের মানুষদের জীবনযাত্রা কতটা সহজ ভাবলেই বেশ অবাক লাগে। ওর ক্যামেরার লেন্সে কখনো ধরা পড়ল এক বৃদ্ধা তার দাওয়ায় বসে চাল বাচ্ছে। কখনো আবার ধরা পড়ল একটা ছোট্ট বাচ্চা ছেলে তার মায়ের কাছে বসে স্লেট পেন্সিল দিয়ে লিখছে অ আ। আবার কখনো বা 2-4টে বাচ্চা নিজেদের মধ্যে ওই কিতকিত গুলি ছোঁড়াছুড়ি খেলা করছে। কখনো বা ক্যামেরার লেন্স বন্দি করলো ছোট্ট কালো বেড়ালটাকে। প্রকৃতির এই নির্ভেজাল রূপ ওকে মুগ্ধ করে দিল।
তারপর বাড়ি ফিরতেই আস্তে আস্তে রাত নামল। রাত্রি 9টা বাজতে না বাজতেই দিদা হাঁক পাড়লেন খাবারের জন্য। গ্রামের রাত মানেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া, তাড়াতাড়ি ঘুম। অম্বরীশ অবাক হয়ে দেখল দিদা ওর জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করছে। নে নে তো, খেয়ে নে দেখি চটপট। শহরেতে তোরা রাত জেগে সব কাজকর্ম করিস শুনেছি, কিন্তু এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই কিন্তু নিয়ম। হ্যাঁ, ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হবে। ভোরের হাওয়া খুব স্বাস্থ্যকর। সকালে ঘুম থেকে উঠে ঘুরে আসিস, কেমন? এখন এখন খেয়ে নে চটপট, খেয়ে নে বাবা। আরে বাবা, দিদা এত তাড়াতাড়ি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দিদা, গ্রামটা একই রকম আছে বলো, একটুও বদলায়নি দেখলাম। অম্বরীশের কথা শুনে দিদা একটু ভাবলেন, তারপর ভেবে জবাব দিলেন। তা একটু বদলেছে তো বটেই। কত মানুষ এলো, কত মানুষ গেল, কিন্তু এই মাটি আর এই বাড়ি আর দালান সব কিছু কিন্তু একই আছে। জানিস তো অম্বরীশ, আমাদের এই গ্রামের প্রতিটা কোণে একটা করে গল্প লুকিয়ে আছে। তুই নতুন মানুষ, সব হয়তো বুঝতে পারবি না, কিন্তু অনুভবটা করতে পারবি, বুঝলি? কি ব্যাপার, দিদা আর নাতি মিলে এত রাত্রি পর্যন্ত এত গল্প কিসের? নাও নাও, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। খাওয়া দাওয়া সেরে অম্বরীশ গা এলিয়ে দিল বিছানায়। মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে। বাইরে ঝিঁঝি পোকার ডাক ছাড়া তেমন কিছুই কানে আসছে না। জানলার দিকে তাকিয়ে অম্বরীশ ভাবল, সত্যি দিদা ঠিকই বলেছে। এই গ্রামে একটা অদ্ভুত মায়া আছে, যা ওকে বারবার কোনো এক অমোঘ আকর্ষণে নিজের দিকে টানছে। এটা সেটা চিন্তা করতে করতেই গভীর ঘুমে তলিয়ে গেল অম্বরীশ। ভোরবেলা, চারপাশ তখনও কুয়াশাচ্ছন্ন। অম্বরীশ ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল সেই রহস্যময় পুকুর পাড়ে। চারপাশটা যেন ধোঁয়াটে পর্দার আড়ালে ঢাকা। হাঁটতে হাঁটতে এসে পৌঁছল সেই পুকুর পাড়ের একটা অনেক পুরনো আম গাছের নিচে। আম গাছের গুঁড়িটা অনেকটা পুরনো, বেশ মোটা, একটু হাঁপিয়ে গিয়েছিল। তাই ভাবল গাছের গোড়ায় হেলান দিয়ে বেশ চোখ বন্ধ করে খানিকক্ষণ বসবে। যেমন ভাবা তেমন কাজ। সকালের ঠান্ডা হাওয়া আর পাখিদের কিচিরমিচির, এমন একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ মন ভালো করে দেয়। হঠাৎ কেমন যেন গাছটা নড়ে উঠল। অম্বরীশের মনে হলো ওর মাথার উপর থেকে কিছু একটা জোরে পড়ছে। ও চোখ খুলেই দেখল ওর পাঞ্জাবির উপর বেশ কয়েকটা হলদে রঙের রাধা চূড়া ফুলের পাপড়ি। ওমা, এ কি? রাধা চূড়া ফুল কোত্থেকে এলো? এটা তো আম গাছ। আশেপাশে তো কোনো, না, এদিকে তো কোনো রাধাচূড়া ফুলের গাছ দেখছি না। তবে অম্বরীশ একবার ওপরের দিকে তাকালো। ঘন সবুজ পাতার আড়ালে ও দেখতে পেল একটা মিষ্টি মতো মুখ। ডাগর দুটো চোখে ওর দিকেই দেখছে। মেয়েটা গাছের ডালে বসে দিব্যি পা দোলাচ্ছে, আর শাড়ির কোঁচড়ে এক রাশ রাধাচূড়া ফুল। অম্বরীশকে ঘাবড়ে যেতে দেখে সে মেয়ের কি খিলখিলে হাসি। মেয়েটা নিপুণ দক্ষতায় গাছ থেকে নিচে নেমে এলো। মেয়েটার গায়ের রং দুধে আলতা, পরনে একটা গামছা চেক মেরুন রঙের শাড়ি, আর হাতে একটা এত বড় কাঁচা আম। এই যে বিমল দাদুর নাতি, ভয় পেলেন নাকি? আমি তো আপনাকে একটু জাগিয়ে দিতে চাইছিলাম। কখন থেকে চোখ বুজে বসে আছেন?
ভাবলাম ঘুম থেকে উঠে গ্রাম ঘুরতে বেরিয়ে আপনি বুঝি ঘুমিয়েই পড়লেন। না, উম, আমি মোটেই ঘুমিয়ে পড়িনি। আর তুমি আমার দাদুকে চেনো বুঝি? আহ, এই, তুমি কি করে জানলে যে ঘুম থেকে উঠে আমি গ্রাম ঘুরতে বেরিয়েছি? আমি তো ভাবছিলাম হঠাৎ করে আম গাছে আবার এরকম রাধাচূড়া ফুল কোত্থেকে এলো। ও, এই কথা। হুম। ওগুলো তুমি পাশের বাড়ির বাগান থেকে তুলে এনেছিলাম। ও, আমার রাধাচূড়া ফুল খুব ভালো লাগে জানো। এই এই আপনি কাঁচা আম খাবেন? একদম টাটকা, একটু আগেই পেরেছি। আমার কাছে বিট নুন আছে, বললে কিন্তু মাখিয়ে দিতে পারি। বাবা, খুব টক। ও, আমি খেতে পারি না গো। আরে বাবা, একটু খেয়েই দেখুন না, একেবারে কাঁচা মিঠে, মুখ ছেড়ে যাবে। কয়েক টুকরো কাঁচা আম ওর দিকে এগিয়ে দিল মেয়েটা। অম্বরীশ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখল। সত্যি কাঁচা মিঠে আমের স্বাদ যেন জিভে জল এনে দিল। দারুণ, সত্যি আগে কখনো খাইনি। আচ্ছা, তোমার নাম কি গো? তুমি এখানেই থাকো? আমার নাম ইন্দুমতি। ওই পাশের গ্রামেই আমি থাকি। আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, আপনি তো অম্বরীশ বাবু, তাই না? বিমল বাবুর নাতি। হুম। গ্রামের সবাই এতক্ষণে জেনে গেছে যে আপনি শহর থেকে ছবি তুলতে এসেছেন। তা হ্যাঁ গা, আপনার ওই হাতের যন্ত্রখানা দিয়ে আমার একটা ছবি তুলে দিন না। তুমি ছবি তুলবে? ঠিক আছে, ওই পুকুরের ধারে আরেকটু পিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটা গিয়ে দাঁড়াও তো। দাঁড়াও। কথায় কথায় আস্তে আস্তে সূর্য উঠল মাথার উপর। ইন্দুমতি হঠাৎ ব্যস্ত হয়ে উঠল। শাড়ির আঁচল টাঁচল সামলে ঘাড় ঘুরিয়ে একেবারে দৌড় মারার ভঙ্গি করে বলল, ও মা, অনেকটা দেরি হয়ে গেল। মা যদি জানতে পারে আমি আবার আম চুরি করতে এসেছি, তাহলে আজ কপালে অনেক দুঃখ আছে। আমায় এক্ষুনি যেতে হবে। আমি বাবা পালাই। দাঁড়াও, এখনই চলে যাবে? আমি তো ভাবলাম তোমার সঙ্গে আর একটু গল্প করব, তোমার আরো কতগুলো ছবি তুলে দেব। ছবি পরে হবে, আজ তো কেবল শুরু। আপনি যদি কাল এই সময় এই আম গাছের তলায় আসেন, তাহলে হয়তো আবার দেখা হতে পারে। আসবেন তো? আসবো, অবশ্যই আসবো। তোমার জন্য এখানেই অপেক্ষা করব, কেমন? ইন্দুমতি আর দাঁড়ালো না, এক ছুটে পালিয়ে গেল। ঠিক যেন হাওয়ায় ভেসে বেড়ানো পালকের মতো গাছপালা ঝোপ ঝাড়ের আড়ালে মিলিয়ে গেল। অম্বরীশ ওর ক্যামেরার লেন্স দিয়ে চাইলেও ওর যাওয়ার দৃশ্য তুলতে পারলো না, এত জোরে দৌড় দিল মেয়েটা। অম্বরীশ দাঁড়িয়ে রইল ওই আম গাছটার নিচে, হাতে ধরা সেই কাঁচা আমের টুকরো, আর কাঁধের উপর তখনও আটকে রয়েছে রাধাচূড়া ফুলের পাপড়ি। পরের দিন ভোরে অম্বরীশের চোখে আর ঘুম বেশিক্ষণ রইল না। ঘড়িতে তখন সবে মাত্র 5টা বাজে। ব্যাঙ্গালোরে থাকলে ও হয়তো এই সময় একটু ফিল্টার কফি আর তার সঙ্গে ল্যাপটপ খুলে বসে পড়তো কাজে। কিন্তু এখানে ওর শরীর মন দুই যেন ছুটে যেতে চাইছে সেই কালকের পুকুর ঘাটে। অমনি ক্যামেরাটা বগল দাবা করে নিয়ে চলল সেই আম গাছের তলায়। সূর্যের প্রথম আলোটা পড়ে পুকুরের জল যেন ঝিকমিক করছে। অম্বরীশ ঘাসের উপর বসে নিজেই ফিসফিস করে বলতে থাকলো, কই এখনো তো আসেনি মেয়েটা? দেরি করছে কেন? নাকি আজকে আসবে না? কি জানি বাবা, আর একটু দেখি, তারপর না হয় চলে যাব। কি হলো, আজকে এত দেরি কেন? এই, দেরি আমি কোথায়? দেরি তো তুমি করলে। এই তো সবে সূর্যি মামার দেখা পাওয়া গেল। বাবা, তুমি তো দেখছি বেশ সেজে গুজে এসেছো। ওমা, হাতে করে ওটা আবার কি? মালা গেঁথে এনেছো? নিজের হাতে বানালে বুঝি? হ্যাঁ, ভোরে উঠে তুলসী তলায় ফুল দিয়ে বানালাম।
মা জানলে খুব বকবে, বলবে পড়ার সময় এসব কি ঢং হচ্ছে। কিন্তু আমার ভালো লাগে। আচ্ছা অম্বরীশ বাবু, আপনাদের ওই শহরে বুঝি এমন সূর্য ওঠা দেখা যায় না? আপনি সব কিছুর এত ছবি কেন তোলেন? দেখা যায় ইন্দু, দেখা যায়, কিন্তু সেখানে আকাশটা যে ওই বড্ড বড় বড় বাড়িগুলোর ফাঁকে বড্ড ছোট হয়ে যায়। আর তোমার মতো সহজ সরল মানুষ সেখানে মেলাবার। তুমি যখন হাসো না, তখন মনে হয় চারপাশটা বড্ড বেশি সুন্দর। এই স্থির হয়ে দাঁড়াও তো, একবার একটা ছবি তুলি। ওখানে ওখানে, মুখটা নড়িও না। এই তো, একেবারে পারফেক্ট। ইন্দুমতি একটু জড়সড় হয়ে দাঁড়িয়ে হাসল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, আছে এক বুক প্রশান্তি। অম্বরীশের মনে হলো ওর সারা জীবনের সেরা ছবিগুলো ও বোধহয় এখান থেকেই তুলে নিয়ে যাচ্ছে। এভাবেই দিন কাটতে লাগলো অদ্ভুত মায়ায়। অম্বরীশ অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোমের কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই বেরিয়ে পড়ে গ্রাম ঘুরতে। ওর মামা দিদা সবাই বোঝে অম্বরীশ ছবি তুলতে বড্ড ভালোবাসে, কিন্তু কেউ ইন্দুমতির সঙ্গে দেখা করার বিষয়টা ঘুণাক্ষরেও জানতে পারল না। কিন্তু অম্বরীশ ওদের চোখের অন্তরালে কখনো বা ইন্দুমতির সঙ্গে দেখা করে গ্রামের স্কুলের পিছনের মাঠটায়, কখনো বা ধান ক্ষেতের আলে, কখনো বা সেই পুরনো আম গাছের নিচে। দু এক দিনের মধ্যেই ওদের বন্ধুত্বটা বদলেছে অন্যরকম সম্পর্কে। অম্বরীশ তো রীতিমতো কথা দিয়ে দিয়েছে ইন্দুমতিকে যে অম্বরীশ ইন্দুমতিকে বিয়ে করবে। অম্বরীশ বাবু, আপনি আমায় কথা দিয়েছেন কিন্তু বিয়ের পর আমায় বড় শহরে নিয়ে যাবেন। আমি অনেক পড়াশোনা করতে চাই। এই যে গ্রামটা দেখছেন না, এর বাইরেও তো একটা বড় পৃথিবী আছে, তাই না? তাই তো, আছেই তো। পৃথিবীটা অনেক বড় ইন্দু। আমি তোমাকে ব্যাঙ্গালোরে বড় বড় লাইব্রেরিতে নিয়ে যাব, পার্কগুলোতে ঘোরাতে নিয়ে যাব। তুমি যতদূর পড়তে চাও পড়বে, আমি আছি তো, তোমাকে সাহায্য করব। তোমার মতো মেধা এমন এই গ্রামে গঞ্জে থেকে নষ্ট হলে চলে? জানেন তো, গ্রামের মানুষগুলো আমায় ভালো চোখে দেখে না। ওমা, কেন? বাবা যখন ক্লাস 8-এ থাকতে আমার বিয়ে ঠিক করেছিল, তখন সেই রাত্রে যখন যখন পাত্র এলো না, সবাই বলতে শুরু করলো আমি নাকি অপয়া। ইস, কিসব কথাবার্তা! লগ্ন ভ্রষ্টা হয়ে গেছি আমি। আমার কপালে নাকি আর সিঁদুর উঠবে না। আচ্ছা বলুন তো, এটাতে আমার দোষ কোথায়? ছেলের বাড়ি থেকে নাকি বলেছিল মেয়ে বেশি পড়াশোনা করলে সংসার নষ্ট হয়, তাই নাকি সে বিয়ে করতে আসেনি। বাবাও সেই থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ছি 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 ছি, কি সব চিন্তা ভাবনা! লগ্ন ভ্রষ্টা বলে না কিছু হয় না ইন্দু। পাত্র আসেনি সেটা তার সমস্যা, তোমার নয়। আর এর সঙ্গে সিঁদুর ওঠা না ওঠা এসবের কি সম্পর্ক শুনি? এই শোনো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আমি তোমাকে বিয়ে করব। আর এই সময় দাঁড়িয়ে এসব কুসংস্কার ওসব আমি মানি না, বুঝেছো? ইন্দুমতি এক দৃষ্টিতে অম্বরীশের দিকে তাকিয়ে রইল। ওর চোখের কোণে জল চিকচিক করে উঠল। আলতো করে মাথাটা অম্বরীশের কাঁধে রাখল। অম্বরীশ অনুভব করতে পারল ইন্দুমতির শরীরের স্পর্শটা কেমন যেন হিম শীতল, কিন্তু ওর প্রেমের আতিশয্যে সেই ঠান্ডা ভাবটা যেন খুব একটা গুরুত্ব পেল না। তারপর একদিন চাঁদনি রাতে ওরা দেখা করলো গ্রামের সেই পুরনো কালী মন্দিরের দালানে। শ্যাওলা ধরা দেওয়াল আর ধূপের গন্ধে চারপাশটা কেমন যেন একটা অন্য রকম হয়ে আছে। অম্বরীশ বাবু, আমার খুব ভয় করে। আমার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি এই স্বপ্নটা বেশিক্ষণ দেখতে পারবো না। যদি যদি আপনার মামা জেনে যান, যদি গ্রামের লোকেরা আমাদের দেখে ফেলে, ওরা আমাকে বাঁচতে দেবে না। এসব আবার কি কথা? কেউ কিচ্ছু জানবে না। আমার মামার বাড়ি বা আমার নিজের বাড়ি, আমি কাউকে কিচ্ছু এখন বলবো না, কারণ আমি জানি ওরা এসব কথা বললে কেউ মানতে চাইবে না। তাই তো আমি ঠিক করেছি, যেদিন আমার ছুটি শেষ হবে
সেদিন রাতেই তোমাকে এখান থেকে চুপি চুপি নিয়ে পালিয়ে যাব। রেজিস্ট্রি, বোঝো, রেজিস্ট্রি করে বিয়ে করব আমরা, তারপর সোজা ব্যাঙ্গালোর। সত্যি বলছেন? আপনি আমায় ফেলে চলে যাবেন না তো? সবাই আমায় ছেড়ে চলে গেছে। সেই রাতেও আমি সাজগোজ করে বসেছিলাম, কিন্তু কেউ এলো না। আমি একা অন্ধকার ঘরে কাঁদছিলাম। সেই অন্ধকার আমি আর সহ্য করতে পারি না অম্বরীশ বাবু। কোনোদিন আমি ছেড়ে চলে যাব না ইন্দু, আমি তোমাকে না কথা দিচ্ছি। আমাদের আমাদের এই ভালোবাসার গল্পটা এই গ্রামের ধুলোয় কখনো মিশে যাবে না। আমি আমি তোমাকে একটা নতুন জীবন দেব, সেখানে শুধু আলো থাকবে, কোনো অন্ধকার থাকবে না। অত ভেবো না তো তুমি। ইন্দুমতি হাসল, কিন্তু সেই হাসির আড়ালে যেন এক গভীর কষ্ট লুকিয়ে আছে। অম্বরীশ নিজের হাতের উপর ইন্দুমতির হাতটা নিয়ে আলতো করে হাত বুলিয়ে দিল। লক্ষ্য করল ইন্দুমতির হাতের তালুটা বড্ড ঠান্ডা, যেন রক্ত চলাচল নেই সেখানে। ছুটি ফুরিয়ে আসছে। ছুটি শেষ হয়ে যাওয়ার ঠিক আগের দিন বিকেলে অম্বরীশ আর ইন্দুমতি পুকুর ঘাটে বসেছিল। পরের দিন ভোর রাত্রে অম্বরীশকে রওনা দিতে হবে। সব গোছানো হয়ে গেছে ইন্দু, কাল রাত 12টায় ট্রেন। যখন গ্রাম একেবারে ঘুমিয়ে গিয়ে চুপচাপ হয়ে যাবে, তুমি না লুকিয়ে লুকিয়ে ঠিক এই মন্দিরের দালানে চলে আসবে। আমি মামার বাড়ি থেকে কোনো রকমের ব্যাগটা নিয়ে বেরিয়ে চলে আসব। ওখান থেকে আমরা প্রথম স্টেশনের দিকে যাব। ফার্স্ট ট্রেনে খড়গপুর হয়ে বেরিয়ে পড়ব, ঠিক আছে? আমি আসবো অম্বরীশ, আমি ঠিক সময় মতো তৈরি হয়ে থাকবো। আপনি মত পাল্টে ফেলবেন না তো? মানে আমায় দেখে ভয় পাবেন না তো? ধুর খ্যাপা, তোমায় দেখে ভয় পাবো কেন? আমি তো তোমায় ভালোবাসি ইন্দু। তোমার এই চোখ, তোমার এই হাসি, এসব দেখলে বুঝি কেউ ভয় পায়? পুরো পাগল হয়ে গেছো জানো তুমি। বিয়ের রাতে না কনেদের একটু অন্যরকম দেখায়। সেদিন হয়তো আমায় চিনতেই পারবেন না, কিন্তু মনে রাখবেন আমি আপনার জন্যই অপেক্ষা করছি 100 বছর ধরে। না মানে অনেক দিন ধরে। তোমার না মাথাটা একেবারে গেছে দেখছি। আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি এই দিনটার জন্যই। আচ্ছা বেশ হয়েছে, যাও দেখি এখন বাড়ি। চটপট সব লুকিয়ে লুকিয়ে গোছগাছ করো, কাল রাতে দেখা হবে, ঠিক আছে? আমি তাহলে চলি। অম্বরীশ তখন ইন্দুমতির প্রেমে মগ্ন। কাল রাতটাই হবে ওর জীবনের শ্রেষ্ঠ রাত। ও জানতো না ওর জীবনে কি কি অপেক্ষা করছে। ও কেবল দেখল সূর্যাস্তের শেষ আলো ইন্দুমতির মুখে পড়ে ওকে কি অপার্থিব সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে, যা ওর ক্যামেরার লেন্সে কোনো দিন যেন ধরাই যাবে না। পরের দিন রাত তখন গভীর। মামার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। অম্বরীশ ল্যাপটপ ব্যাগ, ক্যামেরার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। জানলা দিয়ে দেখল বাইরে ঘুটঘুটে অন্ধকার, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। আবহাওয়াটা কেমন যেন গুমোট, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, শোনা যাচ্ছে হালকা মেঘের ডাক। না না, ঝড়ের ঠিক আগের মুহূর্তে বোধহয় এমনটাই হয়, প্রকৃতি থমকে যায়। আর 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 একটু, তারপরেই ইন্দুর সঙ্গে দেখা হবে। আমি ওকে কোনোদিন ছেড়ে যাব না। এই গ্রামেগঞ্জে ওকে সব লগ্নভ্রষ্টা নাকি সব বলে গঞ্জনা করে। আমি ওকে যথাযথ সম্মান দেব, স্ত্রীর মর্যাদা দেব। মনে মনে কথাগুলো বলতে বলতে এসে পৌঁছলো সেই মন্দিরের দালানে। মন্দিরের কাছে পৌঁছতেই ও দেখল দূরে একটা টুকটুকে লাল আভা। না, ঠিক লাল নয়, যেন আগুনের মতো কিছু একটা জ্বলছে। অম্বরীশ এক বুক আশা নিয়ে এগিয়ে গেল। দেখল
এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। লাল বেনারসি পরা, মাথায় ওড়না দেওয়া, ঠিক যেন নতুন কনে, হাতে একটা পুরনো দিনের লণ্ঠন। অম্বরীশের চোখে তখন কেবলই প্রেম। রাত তখন 12:20। এই গ্রামের অন্ধকারকে ভেদ করে শুধুই কানে আসছে ঝিঁঝি পোকার ডাক। অম্বরীশ কোনো মতে কাঁধের ব্যাগটা সামলে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল সেই ছায়া মূর্তির দিকে। ও জানে এখানে আর কেউ নয়, ইন্দুই দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে ওর জন্য। মন্দিরের সামনেটা শ্যাওলা আর আগাছায় ভরা। সেখানে দিনের বেলাতেও মানুষের আনাগোনা কম, কিন্তু আজ রাতে জায়গাটাকে যেন মায়াবী লাগছে। সামনেই সেই ছায়ামূর্তি, পরনে লাল রঙের বেনারসি, মাথায় চেলির লম্বা ঘোমটা, আর হাতে সেই পুরনো দিনের লণ্ঠন। শিখাটা কেমন যেন থরথর করে কাঁপছে। ইন্দু, আমি এসে গেছি। অনেকটা দেরি হয়ে গেল না? মামা আসলে জেগেছিল বলে বেরোতে পারছিলাম না। চলো চলো চলো, আর ভয় নেই। এবার আমরা স্টেশনের দিকে এগোই। আপনি আপনি সত্যিই এসেছেন অম্বরীশ বাবু? আপনি সেই পাত্রের মতো পালিয়ে যাননি? আপনি আপনি কথা রেখেছেন? কি পাগলের মতো কথা বলছো? পালিয়ে যাব কেন? আমি তো তোমায় ভালোবাসি ইন্দু। কিন্তু তুমি এমন কেন সেজেছো? ওটা তোমার হাতে কিসের লণ্ঠন? আর এইভাবে নতুন কোণে সেজে যদি তুমি হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে যাও, লোকে তো সন্দেহ করবে। অম্বরীশ ইন্দুমতির হাতটা ধরতে গেল, কিন্তু হাতটা ছুঁতেই ও শিউরে উঠল। ইন্দুমতির হাতটা বরফের থেকেও বেশি ঠান্ডা, যেন হিমাঙ্কের নিচে। ওর ত্বকটা মানুষের মতো নয়, কেমন যেন ফ্যাকাশে। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল, আর সেই আলোয় স্পষ্ট হয়ে উঠল ইন্দুমতির মুখটা। অম্বরীশ আতঙ্কে দুপা পিছিয়ে গেল। যে সুন্দর মায়াবী মুখটা ও গত কয়েক দিন ধরে ক্যামেরার লেন্সে বন্দি করেছে, সেই মুখ যেন বদলে গেছে। চন্দনের কারুকাজ করা কপালটা যেন ফাটা ফাটা, আর চামড়াগুলো যেন গলে গলে পড়ছে। ভয় পাচ্ছেন কেন অম্বরীশ বাবু? আপনি তো বলেছিলেন লগ্নভ্রষ্টা বলে কিছু হয় না। আজ থেকে ঠিক 100 বছর আগে 1926 সালের অমাবস্যার রাতে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বাবা সব আয়োজন করেছিল। আমি বউ সেজেছিলাম, কিন্তু সমাজ আমাকে আগুনের কুণ্ডে ঠেলে দিল। বর এলো না। সমাজ আমায় অপয়া বলল। আমি অপমান সইতে পারিনি। মন্দিরের পিছনেই আমি গায়ে আগুন। ইন্দু, এসব তুমি কি বলছো? তুমি তো ক্লাস 9-এ পড়ো। তুমি না অনেক বড় চাকরি করবে? আমি প্রতি বছর ক্লাস 9-এই পড়ি অম্বরীশ বাবু। এই 100 বছর ধরে আমি আম গাছের তলায় অপেক্ষা করছি। কতজনকে ফুল ছুঁড়ে ডেকেছি, সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। আপনি প্রথম যে আমার চোখে চোখ রেখে প্রেমের কথা বলেছে। আপনি বলেছিলেন না আমায় মুক্তি দেবেন, আমাকে আপনার পৃথিবীতে নিয়ে যাবেন। হঠাৎ চারিদিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। মন্দিরের বট গাছটায় মড়মড় আওয়াজ হতে থাকে। ইন্দুমতির হাতের ধরে থাকা লণ্ঠনটায় যেন চিড় ধরল। কাঁচের চিমনিটা পেটে যেতে শুরু করলো। সেই আগুন ধীরে ধীরে যেন ওর সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকছে। অম্বরীশ দেখছে ওর প্রিয় ইন্দুমতির সুন্দর শাড়িটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর সেই ভস্মের আড়াল থেকে বেরিয়ে আসছে
বিভীষিকাময় ইন্দুমতির ঝলসানো অবয়ব। আপনার পৃথিবীটা অনেক রঙিন অম্বরীশ বাবু। আমার পৃথিবীটা বড় অন্ধকার, আমি ওখানে একা থাকতে পারছি না। আপনি তো চেয়েছিলেন আমার সাথে জীবন কাটাতে, তবে চলুন আমার পৃথিবীতে চলুন, কারণ আপনার পৃথিবীতে আমার তো জায়গা নেই। আমার পৃথিবীতে আপনার জায়গা হবে, সেখানে বিচ্ছেদ নেই, সেখানে গঞ্জনা নেই। চলুন অম্বরীশ বাবু। এ তুমি কি বলছো ইন্দু? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আপনি মরবেন না অম্বরীশ বাবু, আপনি স্মৃতির মধ্যে বেঁচে থাকবেন চিরদিনের জন্য, লগ্ন ভ্রষ্টা ইন্দুমতির হয়ে। ইন্দুমতির অভিসারে আপনি বেঁচে থাকবেন। অম্বরীশ চিৎকার করতে চাইছে, কিন্তু ওর গলা দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না। ওর শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। শুধু দেখতে পাচ্ছে ইন্দুমতির সেই পুড়ে যাওয়া হাতের হাড়গুলো ওর গলার দিকে এগিয়ে আসছে। চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা। তারপর জ্ঞান হারালো অম্বরীশ। পরের দিন সকাল। চন্দ্রকোনা গ্রামের মানুষগুলো রোজকার মতো কাজে বেরিয়েছে। পুকুর ঘাটে সেই আম গাছটার নিচে বিমলেন্দুবাবু আর অম্বরীশের মামা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে অম্বরীশকে। গ্রামবাসী আর পুলিশ ইতিমধ্যেই ভিড় জমিয়েছে। পুরনো কালী মন্দিরের দালানে তখন ধুলোর উপরে পড়ে রয়েছে অম্বরীশের দামি ক্যামেরাটা, ভাঙাচোরা। মেমোরি কার্ড নেই, লেন্সটা চূর্ণ বিচূর্ণ। আমি কি জবাব দেব ওর মাকে? আমার কাছে ছুটি কাটাতে এলো ছেলেটা, আর চোখের নিমেষে কোথায় কর্পূরের মতো মিলিয়ে গেল। এই পুলিশে খবর দিয়েছি সুশান্ত? পুলিশে তো খবর দিয়েছি বাবা, থানা থেকে চারিদিকে লোক পাঠানো হয়েছে, কিন্তু গোটা গ্রাম, পাশের গ্রাম, তোমার নাতি তো কোনো খোঁজই মিলছে না। শুধুমাত্র ওর ক্যামেরাটা পাওয়া গেছে ওই মন্দিরের দালান থেকে। ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার কথা বলছিল, কিন্তু মাঝরাতে কাউকে কিছু না বলে কেন ব্যাগ নিয়ে বেরোবে বলতে পারো? ঠিক সেই সময় ওদের পুরনো পরিচারিকা পারুল এসে জানালো যে দাদাবাবুকে নাকি আর খুঁজে লাভ নেই। দাদাবাবু যেখানে গেছে সেখান থেকে নাকি কেউ কোনোদিন ফিরে আসে না। এই কথা শুনে অম্বরীশের মামা সুশান্ত বলল, কি আজে বাজে বকছিস পারুল? স্পষ্ট করে বল, কি বলতে চাইছিস? পারুল তখন সবিস্তারে জানালো যে সে অম্বরীশকে গত 7 দিন ধরে লক্ষ্য করছিল। গত পরশুদিন সে যখন পুকুর ঘাটে বাসন মাজতে গিয়ে আড়াল থেকে দেখছিল, তখন দেখেছিল দাদাবাবু নাকি আম গাছের তলায় বসে হাসছিল, যেন কারোর হাত ধরার চেষ্টা করছিল। কিন্তু সত্যি সত্যিই সেখানে দাদাবাবু ছাড়া নাকি আর কেউ ছিল না। অম্বরীশ নাকি শূন্যে হাওয়ায় হাত বাড়িয়ে কার মাথায় ফুল গুঁজে দিচ্ছিল। সেসব দেখে নাকি পারুল ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। সেসব কথা শুনে দিদার আঁতকে ওঠার জোগাড়। ওরে বাবা, এ কি সর্বনাশের কথা বলছিস? হ্যাঁ, এ কি হলো? এ আবার কি সর্বনাশের কথা বাবা? কি হয়েছে? চুপ কর পারুল, চুপ কর। এসব অলক্ষণে কথা, দোয়াই দোয়াই থামা থামা। আমার অম্বরীশ ঠিক ফিরে আসবে, দেখিস দেখিস তুই, আমার অম্বরীশ ঠিক ফিরে আসবে। অম্বরীশের দিদা ভেঙে পড়লেন মানসিকভাবে। ওরে অম্বরীশ, তুই তো বলেছিলি এই গ্রামে শান্ত পরিবেশ নাকি তোর বড় পছন্দের। তুই তো ছবি তুলতে চেয়েছিলি রে ভাই। এখন তোকে আমি কোথায় খুঁজি বলতো? একটা রাতের পার্থক্যে বিমলেন্দুবাবুর বাড়ির উঠোনটা যেন মৃত্যু পুরীতে বদলে গেল। পুলিশ জানিয়ে গেছে অম্বরীশের কোনো খোঁজ মেলেনি।
শুধু দূর থেকে ভেসে আসা ঝোড়ো হাওয়ায় মনে হলো যেন এক অতৃপ্ত আত্মা তৃপ্তির হাসিতে ভেঙে পড়ছে। আম গাছের তলায় তখন কয়েকটা টাটকা রাধাচূড়া ফুল ঝরে পড়ে রয়েছে, আর কাঁচা আমের গন্ধটা যেন বড্ড তাজা। ইন্দুমতির অভিসার এই গল্পটা এখানেই শেষ। এই গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি, তোমাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে আজকে অন্যান্য চরিত্রে অন্তরা তো ছিলই, সঙ্গে ছিল অতনু এবং অনিন্দিতা ও মিনহাজুল। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও নিজেদের পরিচিত মানুষদের সঙ্গে। আর হ্যাঁ, যদি মনে হয় গল্পটাকে হাইপ করা যায় তাহলে প্লিজ করে দিও। ও হ্যাঁ, আমাদের আরও একটা চ্যানেল ভালোবাসার মরশুম, শোনো তো। চলো এবার আর কথা না বাড়িয়ে চলে যাই গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে সুপ্রিয়া মাঝি, সৃজা মুখার্জি, মোহিনী ভট্টাচার্য, সীমা গিরি, মধুমিতা, মাম্পি মণ্ডল, সায়ন্তনী মণ্ডল, ঝর্ণা খাতুন, অপর্ণা সামন্ত, শম্ভু ভৌমিক সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, অম্বরীশের মামার নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এখানেই বিদায় জানাতে হচ্ছে। তোমাদের সঙ্গে আবার ভালোবাসার মরশুমে দেখা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ সকলে ভালো থেকো। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখতে ভুলো না কিন্তু।